উজ্জয়িনী বৌদি, তোমার ওই হাসি তোমার জীবনে ফাঁসি হয়ে দেখা দেবে। কারণ তুমি যাকে নিজের স্বামী ভেবে সব কিছু দিতে চাইছো, সে তোমার স্বামী নয়। ও শুয়োরের বাচ্চা আমার কাছে একটা নিশ্চয় করা স্বামী। নিখিলেশ, নিখিলেশ, স্যার, আমি তো ভাবতেই পারছি না ওই শুয়োরের বাচ্চা সুমন্ত চৌধুরী আবার কি করে বেঁচে উঠলেন। সুমন্ত চৌধুরী বেঁচে ওঠেনি, সে বেঁচে উঠতে পারে না। স্যার, ওই লোকটাকে আর যেই হোক, সুমন্ত চৌধুরী নয়, কারণ তাকে আমি গুলি করার পর ভালোভাবে পরীক্ষা করে তারপর লাশটাকে আমরা নদীর জলে ফেলে দিয়েছি। স্যার, আর যেই হোক, সুমন্ত চৌধুরী নয় নিখিলেশ, নিঃসন্দেহে অন্য কেউ। স্যার, তাহলে আপনি বাড়িতে বলছেন না কেন যে যাকে বাড়ির লোক সুমন্ত চৌধুরী ভাবছে সে আসলে সুমন্ত চৌধুরী নয়, অন্য লোক? নিখিলেশ, তুমি একটা প্রথম মার উন্মাদ নয়তো কি? তুমি কি ভেবে দেখেছো এই আসল ব্যাপারটা জানার পর কি হবে? স্যার, ওই সুমন্ত চৌধুরীকে যে আমরা খুন করেছি এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তোমার আমার দুজনেরই ফাঁসি হয়ে যাবে। তাহলে তাহলে এখন কি করার উপায় স্যার? আপাতত চৌধুরী বাড়ির সকলের সামনে ওই লোকটাকেই আমাদের সুমন্ত চৌধুরী বলে মেনে নিতে হবে। আর তীক্ষ্ণ দৃষ্টিতে অনুসন্ধান করতে হবে সুমন্ত চৌধুরীর ছদ্মবেশে লোকটা আসলে কে। কে কে তোমরা কে? হ্যাঁ, এই আমরা এই সুমন্ত দা। ও তা তোমরা এখানে কি করছিলে? আগে স্যার একটা পার্টি দেবার কথা ভাবছিলাম স্যার। পার্টি দেবার কথা ভাবছিলে নাকি প্রপার্টি ছিনিয়ে নেবার কথা ভাবছিলে? শোনো পুণ্যব্রত, তোমার লোভের ব্রত, লালসার ব্রত উদযাপন হবে না জেনেই কিন্তু তোমাকে এ বাড়িতে থাকতে হবে। আমি অভিষেকের কাছে সব শুনেছি। যাও যাও, কাল থেকে মন দিয়ে কাজ করবে। যাও যাও। তারা মাঝে মাঝে সব গোলমাল হয়ে যাচ্ছে। আজ 10 দিন হলো সুমন্ত চৌধুরীর ডায়েরির প্রত্যেকটা পাতা ভালো করে মুখস্থ করার পরও এখনো ঠিকঠাক করে কবজা করে উঠতে পারেনি। তাই বলে তুই কিছু ভাবিস না বে পল্লব, তোকে তোর বুদ্ধির শাখা পল্লব সব বিস্তার করে তোকে ওই সুমন্ত চৌধুরী নিজেকে লুকিয়ে রাখতে হবে। তবে তুই জেনে রাখবি তুই মারবি না কেল্লা। কে কাঁদছিস বে শালিয়া? কে কাঁদছিস? আমার জীবনের সেই শয়তানি ছুকরিয়া যাকে আমি ভালোবেসেছিলাম, যার পেটে বাচ্চা এসেছিল, যাকে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম কিন্তু করিনি, তাকে আমি ঠকিয়েছিলাম। সেই 10 বছর আগের ঘটনা আমার সব মনে আছে। সেই গন্ড গায়ের ঘোষালের বাড়ির প্রত্যেকটি মুহূর্ত আমার মনে আছে। তার পেটে বাচ্চা এসেছে শুনে ওই অরুণা বৌদি তার চুলের মুঠি ধরে টানতে টানতে এখানে নিয়ে এসে বলেছিল 10 বছর আগে। শয়তানি গীতা, তোর এই অবস্থা কে করলো? আমার এই অবস্থার জন্য তুমি দায়ী, জানো না? তুমি চোখ ছিল না তোমার? এখন আমার চুলের মুঠি ধরতে তোমার লজ্জা করছে না? লজ্জা আমার কেন করবে রে কালামুখী? আমি কি তোর মতো আই বড় মেয়ে হয়ে বিয়ের আগে পেটে বাচ্চা নিয়ে বসে আছি? শোন, কাল পরশুর মধ্যে তোকে পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে। খবরদার বৌদি, দ্বিতীয়বার এই কথাটা উচ্চারণ করবে না। বিয়ের আগে আমার এই অবস্থা হলেও পল্লব আমাকে কথা দিয়েছে আমাকে সে বিয়ে করবে। তুই এখনো পল্লবকে বিশ্বাস করিস?
এতদিন তুমি যাকে বিশ্বাস করেছিলে অরুণা, আজ সেই পল্লবের ওপর তোমার এত অবিশ্বাস কেন? আমি এতদিনে বুঝতে পেরেছি পল্লব মুখার্জি একজন লম্পট শয়তান মিথ্যাবাদী। তুমি দেখে নিও, দু একদিনের মধ্যে সে বাড়ি থেকে চম্পট দেবে। হ্যাঁ, তোমার বোন ওই ধিঙ্গিমণি গীতাকে করুণা না করে তুমি ওকে বলে দাও, হয় ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করতে হবে, তা না হলে ওই পল্লব মুখার্জিকে চেপে ধরে বলতে হবে তাকে বসাতে হবে বিয়ের পিঁড়িতে। দাদা, কি হবে? সেই পল্লব যদি বাড়িতে না আসে, আমাকে যদি বিয়ে না করে কি হবে দাদা? কি হবে? তুই যে স্বপ্নের শীতে বাঁধতে চেয়েছিলি দিদি, তাপস, উপোস করা সংসারটাকে তুই স্বপ্নকে করতে চেয়েছিলি। কি বললি হতভাগা? ঠিকই বলছি। ওই শয়তান পল্লব মুখার্জিকে প্রথম আমি চিনতে না পারলেও পরে আমি তাকে চিনতে পেরেছি। আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছি। কিন্তু তুমি হ্যাঁ অরুণা, তুমি তখন কারো কথা শোনোনি। তুমি ভেবেছিলে ওই পল্লব মুখার্জি তোমার ভাইয়ের চাকরিটা করে দেবে। তুমি সোনার ডিম পাবার আশায় আমার বিশ্বাসের হাসটার গলার ডিপে মেরেছো। গীতা, দাদা, তাপস দা, এখন কি হবে দাদা? এখন কি হবে? তুই ওই পল্লব মুখার্জিকে চেপে ধরে তাকে বিয়ের পিঁড়িতে বসাতে বাধ্য করবি। দাদা, তাকে বুঝিয়ে বলবি আমি তোমাকে নিজেকে সব সমর্পণ করেছি। তুমি আমাকে বিয়ে না করলে আমি লজ্জা রাখবো কি করে? হ্যাঁ, তাকে আরো বলবি আমার পিঠে তোমার সন্তান, সেই সন্তানের পিতৃতে স্বীকৃতি না দিলে আমি গায়ের লোকের কাছে মুখ দেখাবো কেমন? বলবো আমি সব কথা বলবো। আজ বাড়িতে এলে আমি তাকে সব কথা বলবো। দরকার হলে আমি তোর হাত ধরবো, আমি তার পায়ে পড়ে বলবো। কিন্তু তাতেও যদি সে রাজি না হয়, তাহলে ওই শয়তান পল্লব মুখার্জিকে আমি খুন করবো। কি হবে দাদা, কি হবে? ওই পল্লব যদি এই বাড়িতে না আসে, আমার কিছু বিয়ে না করে, তাহলে এই বাচ্চাটার আমি পিতৃ পরিচয় দেবো কি করে? দাদা, তুমি কি বাচ্চাটাকে নষ্ট করে দেবে? তাহলে গায়ের লোকের কাছে মুখ দেখাবে কি করে? দেখাবো না, ওই গায়ের লোকের কাছে আমি মুখ দেখাবো না। দাদা, প্রয়োজন হলে তোমাদের সবাইকে নিয়ে আমি এই গ্রাম ছেড়ে শহরে গিয়ে বস্তিতে বাস করব। বাচ্চাটাকে আমি নষ্ট করব। দাদা গো, কাঁদিস না রে গীতা, কাঁদিস না। যদি ওই বস্তির লোকেরা কেউ জিজ্ঞাসা করে, তাহলে বলবো আমার এই হতভাগিনী বোনটার গর্ভবতী অবস্থায় আমার ভগ্নিপতি মারা গেছে। আমার এই হতভাগিনী বোনটা বিধবা। কি কেলেঙ্কারি! বলি, আমার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন মাঠে মারা গিয়ে চিরকালের জন্য ননদ কাটা আমার গলায় বেঁধিয়ে রইল। কপাল, এরই নাম হলো কপাল। এখন আর কপালের দোষ দিয়ে লাভ কি বৌদি? কিন্তু তুমি লাভে কপালের দোষ দিয়ে রেহাই পেয়ে যাবে। আমি কি করব? ওই পল্লব যদি আমাকে বিয়ে না করে, সে যদি আমাদের বাড়িতে না আসে, তাহলে আমার এই অনাগত সন্তানের পিতৃ পরিচয় দেব কি করে?
কারণ আজ আমি ওই হাতের ঘড়িটা বেচে আর মাল খাচ্ছি। তুমি তুমি মদ খেয়েছো? তো মদ খাবো না তো অমৃত কোথায় পাবো সোনা? তুমি তো সোনা তোমার ওই অমৃতের কলসির ভান্ডার আমাকে ছুঁতেই দিচ্ছ না। গীতু, তুমি ঠিক করে বলো কি ব্যাপার, বলো ডার্লিং, কি ব্যাপার? আমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুই সালা আমার মালের নেশা পয়মাল করে দিলে। চল চল সালা, আমি চললাম। না না, আমাকে বিয়ে না করে এ বাড়ি থেকে তোমার এক পাও বাইরে দেওয়া যাবে না। বিয়ে করবো তোমাকে? গীতা পরিষ্কার শোনাবো, একে আমার ফ্যান সম্বল, তারপর আবার ওই ফুটো শানকি, ওসব কানকি বাচ্চা চল দো। আমাকে তুমি বিয়ে করবে কি না? তাহলে তাহলে এই মুহূর্তে এই বাড়িতে আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকবে? ও ওই সারা থানাটা কাছে বলে তোর এত কুড়কুড়ে রে? তোর ডাক করে ডাক ডাক মেরো সারা পল্লব মুখুজ্জের সঙ্গে মজা গিয়া, পল্লব মুখুজ্জের সঙ্গে মজা গে, তাহলে তোকে সারা একবারে ফোগার কাছে পাঠিয়ে দিচ্ছি। তারা আজ আমি জেলে যাচ্ছি, ঠিক আছে? দুনিয়ার এমন কোন জেল নাই যে সালা আমাকে আটকে রাখে। বেরিয়ে তো আমি একদিন আসবোই। বেরিয়ে তো এই তিনজনকে আমি থেকে দেবো। রাস্তাকে শোবেন না, ওকে থানায় নিয়ে গিয়ে মর্গে ওই পোস্টমর্টম করাতে হবে। তারকা বাবু আপনি ছাড়বেন না, ওই খুলি লম্পট পল্লব মুখার্জিকে আপনি ছাড়বেন না, শাস্তি দিন ওকে, আপনি কঠোর শাস্তি দিন। ঘটবে সেটা আমি আগে থেকে সন্দেহ করেছিলাম, তাই পল্লব মুখার্জি কোথায় যায়, কোন দিকে যায়, সেটা আমি সবসময় ফলো করেছিলাম। অ্যাক্সিডেন্টটা হয়েই গেল, আমি কিছুই করতে পারলাম না। আর একটু আগে যদি আসতেন দারোগা বাবু, তাহলে হয়তো আমার সম্বন্ধীটা এভাবে মারা যেত। তার মানে ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না, শাস্তি দিন, শাস্তি দিন, আপনি কঠোর শাস্তি দিন। আইন যেমন অপরাধীকে হয় পল্লব মুখার্জি জেল হবে, নয় যাবজ্জীবন কারাদণ্ড। সালা সালা খুনি, সমাজ বিরোধী, জেল পালানো আসামি পল্লব মুখার্জি আজ সুমন্ত চৌধুরীর ছদ্মবেশে অংশুমান চৌধুরীর বাড়িতে ঢুকে পড়েছে। গীতা গীতা যদি তার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখে, তাহলে আজ তার বয়স হবে প্রায় 10 বছর। সারা গীতাকে নিয়ে কেন ভাবছি? আমি কেন ভাবছি সারা আমার ওকে? আমি তার এখন পল্লব মুখুজ্জে নয়, আমি এখন সুমন্ত চৌধুরী, অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে, যার নামে ব্যাংকে জমানো আছে কয়েক কোটি টাকা।
এই 5 তলা প্যালেস সমূহ বাড়ি, বিদেশি গাড়ি, ফ্যাক্টরি, শুধু সুখ আর সুখ। আর এই সবের থেকেও আসল সুখ উজ্জয়িনীর সালা শুয়োরের বাচ্চা দুর্ভাগ্য। কি করতে পারবি না? কি করতে পারবে? কি করতে পারবি না? আর কিছু করতে পারবি না। মস্ত ময়ূরের মতো আমি ছুটে যাচ্ছি। কোথায় যাচ্ছি? উজ্জয়িনীর শোবার ঘরে। আজ দিদি যাই বাবু ফুলের সজ্জার খাটটা একেবারে ফুলে ফুলে ভরিয়ে দিয়েছি। আরে বাবা, দেখে শুনে তো মনে হচ্ছে দাদা বৌদির আবার নতুন করে আজ ফুলসজ্জা। হ্যাঁ অভিষেক, আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে দিদি যাই বাবু ফুলের সজ্জার খাটে আমি একটু আরাম করে শুই। ও, তুমি একাই শোবে? আমি শোবো না? জানো জানো বৈশালী, জানো তোমার আমার পরীক্ষা হয়ে গেলেই কিন্তু সামনের বছর আমাদের বিয়ে। বিয়ে? তোমার আমার বিয়ে তোমার বাবা কিছুতেই মেনে নেবে না। বাবা মেনে নেবে না? না। আরে বাবা, আমি তাকে বলে দিয়েছি, যাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করবই করব। ধরে নাও তোমার সঙ্গে আমার বিয়ে হলো, কিন্তু তোমার বাবা আমাকে মেনে নিল না, তখন আমি কি করব? বাংলা সিনেমা নায়িকার মতো কেঁদে কেঁদে বলবো, ও গো তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? আমাকে কি সারাক্ষণ এই শুয়ে একা একা শুয়ে থাকতে হবে? বুঝেছি। কি বুঝেছো? তোমার তোমার অনেক বেলা হয়ে গেছে ওই মেঘের ফাঁকে ফাঁকে। হ্যাঁ, দক্ষিণের বাতাস বইলে ফুল তো ফুটবেই। বৈশালী, এই চলো চলো, এখানে কি এসে পড়বে দিদি জামাইবাবু? আরে বাবা, তাতে ক্ষতি কি? তারাও জানে আগুন আর ঘি পাশাপাশি থাকলে এমনি করেই গলে যায়। অভিষেক, সাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি, ভাবিনি তোরে প্রেম হবে, দুকুল ঝাপানো এক নদী, দুকুল ঝাপানো এক নদী, তোমার আমার এই এসো না ভাবা, তুমি আজ তোমার মাঝে তাই যেদিকে দেখা তুমি আজ কত ব্যথা ছিল আমার, তোমার করে হৃদয়ে তোমার কিসের জন্য একটা গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে অভি ঠাকুরপো। গন্ধ? কিসের গন্ধ? কি গন্ধ? ও, ওটা ওটা তোমার খোপাই গোঁজা ফুলের গন্ধ বৌদি, অন্য কোনো গন্ধ নয়। না কি বৈশালী? এই মুখ করে, এই গন্ধ পাইনি? হ্যাঁ, বলি যে মদ খাই সে নিজে কখনো গন্ধ পায়? হ্যাঁ, তাহলে আমি তোমাকেও একটা কথা বলি বৌদি, তুমি নিজে চোর তো, তাই আমাদের সবাইকে তুমি চোর ভাবছো। তবে রে, তোমাদের পেটে পেটে এত চল। অনেক রাত হয়ে গেছে, বৌদিরা তস হইছে না, পালিয়ে চলো। হ্যাঁ এমনিতেই পুলিশ রাত
আর যদি আরো ছোট হয়ে যায় না তাহলে দিদি আর জামাই বাবুর অনেক অনেক লোকসান হয়ে যাবে। দুটোকে দেখাচ্ছি মজা। আসছি না, দাঁড়া। এই যে বোম্বের উঠতি নায়িকা আয়েশা জুলখা বলে নিশ্চয়ই নিশ্চয়ই আমার অভিযোগ উপর করে যাওয়া হচ্ছে। ধীরে ধীরে বল কই সুল্লালে সুল্লালে কই সুল্লালে ধীরে ধীরে বল কই সুল্লালে সুল্লালে কই সুল্লালে। সত্যি সত্যি এই চৌধুরী বাড়িতে আজ যেন হাসির হাট বসেছে। ওই তো দূরের ওই বউ কথা কই পাখিটা কেবলই ডাকছে বউ কথা কও। কোকিলটা আবার মাঝে রেখেছে ওই তো কুহু কুহু। আবার মাঝে মাঝে শোনা যাচ্ছে চোখ গেল চোখ গেল। কেন শোনা যাবে না? আজ যে বসন্ত এসেছে বসন্ত। তাই তো বসন্তের বাতাস সারা গায়ে মেখে তোমার সামনে দাঁড়িয়ে তোমারই সুমন্ত। কিন্তু তোমার ঘুমন্ত মনির দক্ষিণ দুয়ার খুলে ফাল্গুন এলো কি করে? শীতের ভয়ে উত্তরে জানালা যে বন্ধ করেছি বলে। লক্ষ্য করেছো কি ওই পশ্চিম আকাশে দেখা যাচ্ছে নবমী তিথির এক ফালি চাঁদ। কিছুক্ষণ পর ওই পূব আকাশে পাতবে ভালোবাসার পার। অপরাধ নিও না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমাকে? তোমার এই সংসার বিভাগী মন আবার এই সংসার তপবনে ফিরে এলো কি করে? হ্যাঁ? না মানে 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 দেখো উচ্চনি, কি? আমি ভাবলাম যে তীর্থক্ষেত্রের থেকেও মানে জীবনের কর্মক্ষেত্র মানে অনেক অনেক বড় মানে বিস্তীর্ণ আর কি। আরে তো এতে এত ঘামছো কেন? আমি ঘামছি? তাহলে তাহলে আমি তোমার আঁচলে দেখতে এ কি? তুমি সরে গেলে কেন? তুমি তো আগে কখনো আমার আঁচলে এমন করে মুখ মুছোনি। দেখো মানে আগে মুছিনি বলে যে কোনোদিন মুছবো না তা তো নয়। মানে কেন তুমি কি অন্য কিছু ভাবলে? অন্য কিছু মানে? আচ্ছা আচ্ছা তোমার সেই মিষ্টি গানটার কথা মনে আছে? শুধু এক মরু যেন নদী হয়েছে সুখে বয়েছে নদী যেন নদী মনে আছে? দেখো দেখো আমার স্ত্রী উচ্চরে যখন হাসে তখন মনে হয় সন্ধ্যা বেলায় খেজুর গাছের বনে জোনাক পোকা জলে। থাক বসে থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আচ্ছা আচ্ছা উজ্জয়িনী, আমি কি এই আলোটা অফ করে দেবো? আলোটা অফ করে দেবে মানে? তুমি তো আগে কখনো আলো বন্ধ করে শুতে? না মানে মানে এটা কি হয়েছে জানো তো, মানে ওই আশ্রমে থাকতে থাকতে অভ্যেসটা হয়ে গেছে আর কি। ও আচ্ছা, সব কিছু মিলছে কিন্তু কোথায় যেন কি একটা মিলছে না। মানে উজ্জয়িনী, তুমি যখন মাথার ঘোমটা তোলো তখন আমার মনে হয় যেন আমি শুয়ে আছি কোন এক মরুদ্যানের ছায়ায়। দেখি তো ঠিকঠাক সব কিছু মিলছে কিনা। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে তখন আমি কেয়াও পাতার নৌকো ভাষায় প্রেমের সরোবরে তোমার আমার উজ্জয়িনী স্মৃতি সিঁদুর, তার কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে চলে যায় কোনো এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। তার কপালে সিঁদুরের টিপ ওই ছুঁয়ে ভোরের সূর্য ওঠে, আমি তখন তাকে আদর করে বলি, থাক বসে থাক, আর তোমাকে কিচ্ছু বলতে হবে না। এবার পালা আমার। ডায়েরি পুরো মুখস্থ। এই উজ্জয়িনী আজ তার বয়স কমিয়ে তোমাকে আবার নিয়ে যাবে তোমার যৌবনের প্রথম আঙিনায়। মধুরাতে দুজনাতে সোনা দাঁড়ায় খুব কাছাকাছি। দূরে কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি। মধুরাতে দুজনাতে সোনা দাঁড়াই খুব কাছাকাছি। দূরে কেন কাছে এসো, তুমি আছো আর
মানে আমি আমি শুনুন তো আমি মিথ্যা কথা বলবেন না, সত্যি করে বলুন, সত্যি করে বলুন কে আপনি, কি আপনার আসল পরিচয়? এই দেখো জানি মানে তুমি আমার সঙ্গে একটু রহস্য আমি কোনো রহস্য করিনি, বরং আপনি এসেছেন অভূতপূর্ব রহস্যের মুখোশ পরে আমার স্বামী সেজে আমার যৌবন লুণ্ঠন করতে। আজে বাজে কথা বলছো তুমি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার স্বামীর চরিত্রে অভিনয় করতে গিয়ে ধরা পড়ে গেছেন। ধরা পড়ে গেছি? ধরা পড়ে গেছেন। আমার স্বামী কখনো আমার আসলে মুখ মুছেনি, কিন্তু আপনি মুছেছেন। দেখো জেন, দেখো মানে মানুষের স্বভাব তো পাল্টাতে পারে। আমার স্বামী কখনো ঘরের আলো বন্ধ করে শুতো না, কিন্তু আপনি আজ আলোটা বন্ধ করতে বলেছেন। মানব চরিত্র পরিবর্তনশীল। আমার স্বামী আপনার মতো চরিত্রহীন ছিল না। আপনি আমার গানের শব্দে ওই ইয়া শব্দটা উচ্চারণ করে আপনার অশ্লীল চরিত্রের পরিচয় দিয়েছেন, যা আমার স্বামী কখনো কোনোদিন করেননি। তো গোলমাল হয়ে গেল মনে হচ্ছে। আমি কি তবে ডায়েরি থেকে বেরিয়ে গেলাম নাকি? ম্যানেজ করতে হবে। উজানি শোনো নয় কি বলুন। দেখো বাবা কিন্তু অনেক কষ্টে সুস্থ হয়ে উঠেছে, ঠিক আছে? এই এখন যদি এই আমার প্রতি তোমার এই দুর্ব্যবহার এটা যদি বাবার কানে পৌঁছায়, বাবা কিন্তু যে কোনো সময় হার্ট ফেল করে দিতে পারে। বাবা হার্ট ফেল করবেন মানে? হ্যাঁ, এই বৈশালী, অভিষেক, কাকা তোমার এই ব্যবহার যদি বুঝতে পারে, তাহলে তোমাকে কিন্তু অসুস্থ ভাববে। ভাবো চৈনি, তুমি কিন্তু খুব ভালো করে ভাবো। ভাববো আমাকে আবার নতুন করে সব কিছু ভাবতে হবে। বিশেষ করে আমার শ্বশুর মশাইকে সুস্থ করতে আমাকে আবার সব কিছু নতুন করে ভাবতে হবে। যাক তাহলে অবশেষে নাগিনী তাহলে খাঁচায় ঢুকেছে। উজানি শোনো নয়, শুনুন, আজ থেকে আমরা এক ঘরে থাকবো ঠিকই, কিন্তু এক বিছানায় নয়, আলাদা আলাদা। আর সবার সামনে আমি আপনাকে বলবো তুমি, কিন্তু একান্তে আড়ালে বলবো আপনি। সন্দেহতীত না হওয়া পর্যন্ত আমি আপনাকে আমার স্বামী বলে মেনে নিতে পারবো না। তাছাড়াও দেবতার মন্দিরে সিঁদুর বন্ধক দেওয়া স্ত্রীর কাছে স্বামী সঙ্গ নিষিদ্ধ। আমি সঙ্গ নিষিদ্ধ। সুন্দরী, আর কিছুদিন পর ওই আদিমারি একসঙ্গে বসে খাবে নিষিদ্ধ ফল। যে নিষিদ্ধ ফল আজ থেকে 10 বছর আগে আমি খেয়েছিলাম ওই গীতার যৌবন পাহাড়। শালি বেচারি গীতা